all of you are fit and fine, and I am also well. Now I am going to start my class. So be attentive and enjoy the class. গত ক্লাসে আমরা যে প্রেজেন্টেশন নিয়েছিলাম, আমরা যে যে বিষয়গুলোর উপরে কথা বলেছিলাম, ঠিক তারই ধারাবাহিকতায় পরের লেসনগুলো আমরা শুরু করছি। আমাদের এখানে যে স্পিকিং এর যে বিষয়গুলো ছিল, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, এটা আমি আপনাদের একটু পড়ে শুনিয়েছিলাম এবং আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশটাও আমি আপনাদেরকে সামনে রিড আউট করেছিলাম, আপনারা অনেকেও পড়েছিলেন। আজকে আমরা ঠিক সেই একইভাবে এগোবো। তো গত ক্লাসের যে প্রেজেন্টেশনের টপিক ছিল, সেই টপিকস এর উপরে আমরা প্রথমে একটু কথা বলবো, তারপর আমরা গ্রামার শিখবো এবং আমরা প্রেজেন্টেশন দিব। এইভাবে আমাদের ক্লাসটা চলতে থাকবে। তো গত ক্লাসে আমাদের কি প্রেজেন্টেশন ছিল, কোন টপিকসটা কি ছিল, কাইন্ডলি আমাকে একটু হেল্প করবেন প্লিজ। গত ক্লাসে কোন বিষয়ের উপরে দিতে বলেছিলাম? ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের বাংলাটা কি? ডিজিটাল বাংলাদেশ কথাটার অর্থ কি কেউ বলতে পারবেন? না, আধুনিক বাংলাদেশ তো আধুনিক ইংরেজি হচ্ছে মডার্ন। মডার্ন মানে আধুনিক। ডিজিটাল শব্দের অর্থ কি? দেখছেন, এখন আমরা কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আমি যদি বলি আমরা প্রত্যেকে, হ্যাঁ, বাংলায় কনভার্ট হয়ে গেছে, তাই না? মানে এটা বাংলিশ ইংলিশ হয়ে গিয়েছে আমাদের বাংলার ভিতরে আসতে আসতে। ইয়েস, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। কিন্তু এখানেও আরেকটু কথা রয়েছে। ডিজিট শব্দের অর্থ হচ্ছে সংখ্যা। আমরা বলি না যে 1 ডিজিট, 2 ডিজিট, 3 ডিজিট, সে 6 ডিজিটের বেতন পায়, এরকম বলি না যে আমার ছেলে আমেরিকাতে থাকে 6 ডিজিটের, দেখবেন এটা এই কথাটা প্রায় প্রচলিত। 4 ডিজিট, 5 ডিজিট না, সংখ্যাগত বলা যাবে না। আপনি যেটা বলেছেন যে প্রযুক্তি নির্ভর বা প্রযুক্তিগত, অর্থাৎ এখানে আমরা আধুনিক বাংলাদেশ বলতে পারি, কিন্তু এখানে সঠিক বাংলা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রযুক্তির বাংলাদেশ। বা এখানে আমরা কিন্তু প্রযুক্তি বললেও কিছুটা ভুল হয়ে যায়, তবে এটা আক্ষরিক অনুবাদ না করে আমরা ভাবানুবাদ করব। কিছু কিছু ক্ষেত্রে আক্ষরিক অনুবাদ হয় না, যেমন আপনাদের একটা ক্লাসে বলেছিলাম যে ফ্রেজ এবং ক্লজ, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ফ্রেজের কিন্তু আমরা আক্ষরিক অনুবাদ করতে পারি, কিন্তু ইডিয়মের বাংলা যেটাকে বলা হয় বাগধারা বা বাগবিধি, এটাকে কিন্তু আমরা আক্ষরিক অনুবাদ করব না। যেমন আপনাদেরকে বলেছিলাম যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, এই কথাটার ইংলিশে ট্রান্সলেশন বা এর প্রভাবটা হচ্ছে নিরো ফিডিলস হোয়েন দ্য রোম বার্নস। অর্থাৎ যখন রোম পড়ে তখন নিরো নামের একটা লোক সে বাঁশি বাজাচ্ছিল। এটা কিন্তু আক্ষরিক অনুবাদ। তো এখানেও কিন্তু আমরা ঠিক সেইভাবে। আরো একটা বিষয় কেন বললাম দেখেন, এই ক্লাসটা যারা নিয়মিত করে আমার ক্লাস তারা জানতে পারবে যে গ্রামারের ইনস অ্যান্ড আউটস আমরা না জানলে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলা যায় না। তো এই যে একটা বললাম কথা যে ডিজিটাল বাংলাদেশ শব্দের অর্থ কি, আমরা অনেক শব্দ, যেমন আমরা প্রত্যেকে এখানে মোবাইল ফোন ব্যবহার করি, এমনকি মোবাইল ফোনের মাধ্যমে অনেকে এই মুহূর্তে আমার ক্লাসটা করছেন দেশ বিদেশে বসে। তো এই মোবাইল শব্দের অর্থ কি? মোবাইলের ভিতরে যে বাংলা শব্দগুলো, যে ইংলিশ ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি, সেটিংস, SMS, মেসেজ, হ্যাঁ, প্রোফাইল, তারপর দেখবেন মেসেঞ্জার, এইগুলার কোনোটার বাংলা কিন্তু আমরা জানি না। একটু খেয়াল করে দেখবেন মোবাইলে যতগুলো ইংলিশ ওয়ার্ড রয়েছে, এর মোস্ট অফ দা ওয়ার্ডস আর আননোন টু আস। এর অধিকাংশ ওয়ার্ড কিন্তু আমাদের কাছে অজানা। কেন? হোয়াই? হোয়াটস দ্য কজ? কারণটা কি? কারণ হচ্ছে আমরা এগুলো কখনো জানার চেষ্টা করি না। এগুলা কিন্তু আমরা ওই চলছে চালাই দিচ্ছে, সবাই মোবাইল বলে, আমিও বললাম আমার কল এসেছে। একজন কিন্তু যে লেখাপড়া নাও জানে সেও বলে যে তোমার মোবাইল ফোনে কল এসেছে। কল শব্দের অর্থ কি সেই তো জানে না। তো দেখেন, আজকে আমরা প্রেজেন্টেশনটা নিব। আমাদের অনেক লম্বা একটা লেসন আজকে শেষ করতে হবে, অনেক কিছু অ্যারেঞ্জ করেছি। তো প্রথমে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে আপনারা একটু কথা বলবেন। আমি এখান থেকে যাদের নামটা বলবো ঠিক তারাই আনমিউট করবেন, সবাই আর একটু মিউট করে রাখবেন। আমি নতুনদেরকে একটু সুযোগ করে দিব, প্রত্যেকদিন যারা কথা বলে তারা বাদে। মৌসুমী দত্ত, প্লিজ, ক্যান ইউ হেয়ার মি? আনমিউট ইউর মাইক্রোফোন। ডিজিটাল বাংলাদেশ, ওকে, স্টার্ট নাও। ডিজিটাল বাংলাদেশ, এখানে কোয়েশ্চেন গুলো আপনাদের একটু সামনে এনে দিলাম। দেখেন কোশ্চেন গুলো রয়েছে যে হোয়াট ডু ইউ মিন বাই ডিজিটাল বাংলাদেশ। এটা বলতে পারবেন আপনি, শুরু করেন। হুম। হ্যাঁ, গুড ইভিনিং। My part is something on the selected topic in front of you. Today's topic is Digital Bangladesh. Dear audience, Digital Bangladesh refers to the government's vision to build a modern technology-driven nation where information and communication technology or ICT is used in all sectors of life. The main goal of the campaign is to make services easier, faster, and more accessible to the people. One of the key benefits of Digital Bangladesh is the improvement of public services like education, healthcare, and administration
which can now be accessed online. It also helps create more job opportunities and supports the growth of the IT industry. Digital Bangladesh connects people with information, services, and opportunities both locally and globally through the internet and modern communication tools. To implement this campaign successfully, things like strong internet connectivity, digital devices, ICT education, and skilled manpower are essentially needed. With proper planning and participation. Digital Bangladesh can lead the country toward a brighter and more developed future. That's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. ওকে, থ্যাংক ইউ। হোয়াট ক্লাস আর ইউ ইন? কোন ক্লাসে আপনি? Class 7. ক্লাস 7। হোয়ার ইজ ইউর রেসিডেন্স? বাসা কোথায়? নরসিংদী। নরসিংদী। থ্যাঙ্কস এ লট। ইউর প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ক্লিয়ার। এভাবেই কথা বলতে হবে, কথা বলার প্র্যাকটিস করতে হবে। একদিন আমাদের কথাগুলাই নেটিভ স্পিকারদের মতো শোনাবে। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট। থ্যাঙ্কস এ লট মৌসুমী দত্ত। এভাবেই কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনেক সুন্দর, সবাই শুনছেন তো? এভাবেই কিন্তু আমাদের প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার করতে হবে। তাহমিনা আক্তার বিথি। এরপর রেডি থাকবেন বশির উদ্দিন। তাহমিনা আক্তার বিথি, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। তাহমিনা আক্তার বিথি, ক্যান ইউ হেয়ার মি? Yes. Okay. Hello. Assalamu alaikum, sir. Good evening, everyone. How are you all? This is Tahmina Akhtar. First, I would like to thank my honorable sir for giving me such chance to say something about digitalized Bangladesh. At first, digital Bangladesh means digitalizing Bangladesh by ensuring an ICT-based society where information will be available online and where all possible tasks of the government and non-government and semi-government will be performed using digital technology. Digital technology will um, digital technology will everywhere and actually nowadays in every sector like health sector, education sector, and commerce sector, agricultural sector, everywhere people can use people all the works through the digitally and digital. When they use digitally everywhere, then their works will be more easier and less time. They provide less time. That's why digital Bangladesh is benefit for our life. Our our life easier and our life easier and our government has to take some step to increase their skills like their skills through the digital activities and some courses will be help them for improve their skill. Improve their skill. The government has to take certain initiative for implementing their dream. First of all, uninterrupted power supply has to be ensured. We have to develop computer network infrastructures throughout the country. We also have trained it will help if we take some digital activities. It will be
It will help our country make progress in all sectors by. Thank you. Thanks a lot. You have tried better, and you will do make better in future. I think your pronunciation is not so good, but if you try, your pronunciation will very good in future. You have to practice a lot. Okay. After that, Bashir Uddin, please start your presentation. Bashir Uddin. Assalamualaikum, sir. Okay. Walaikum Good assalam. evening. Start now. Good evening, everyone. How are you? This is Mr. Boshiruddin. First, I would like to thank you, my honorable teacher, Mr. Putin sir, Yes. for giving me sir chance to say few awards about the selected topic in front of you. Selected topic. Today's topic is Digital Bangladesh. Dear audience, Digital Bangladesh means digitalizing Bangladesh by ensuring on ICT-based society where information will be available online and where is possible tasks. Digital Bangladesh is a vision to make Bangladesh is technology advanced country by 2021 and beyond. The goal is to use digital technology to improve education, healthcare, governance, and business. The government has taken many steps, such as providing internet access in rural areas, launching online service, and promoting IT education. Today, people can pay bills, apply for passport, and access government service online. Saving time and the reducing corruption, mobile banking and e-commerce have also grown, helping business and farmers sell products easily. School and college are using digital tools for better learning. However, challenging remains such as poor internet in remote areas and a lack of digital skill among some people. Cyber security is another concern. Still, progress is visible with more staff IT jobs and digital innovation. If Bangladesh continue this journey, it can become a truly smart and digital nation in the future. It will be an essential if we say that the implementation of Digital Bangladesh can help our country make progress in all sectors by leaps and bounds. It is help that Bangladesh will be fully digitized by 2041. Thank you. That's all from my side for the time being. Thank you so much for listening to my speech with patience. I hope the conversation will help us in our future life. We will meet with another some interesting topic again. Stay well. Till then, Allah Hafiz. Thank you, sir. থ্যাংক ইউ। এখানে বলতে হবে উইথ প্যাশেন্স। হ্যাঁ, প্যাশেন্ট মানে রুগী, আর প্যাশেন্স শব্দের অর্থ হচ্ছে ধৈর্য। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। Thank you so much for listening my speech with patience. Hope the conversation will help us for our future life. এটা আমার ভবিষ্যৎ জীবনে আমাদের সাহায্য করবে। We will meet with another same interesting topic again. Stay well till then. আল্লাহ হাফেজ। এই শব্দগুলো, এই কয়েকটা সেন্টেন্স কাইন্ডলি একটু মুখস্থ করে ফেলবেন সবাই। দেখবেন আমাদের এই প্রেজেন্টেশনটা অনেক ভালো শোনাবে। একটা বিষয় কি, এই যে মাঝের মিডিলের যে সেন্টেন্স গুলো আপনারা যে যাই বলুন এটা হবে, নো প্রবলেম, কিন্তু এই যে স্টার্টিং সিস্টেম এন্ড ফিনিশিং সিস্টেম একটু আপনারা এই সেন্টেন্স গুলা মুখস্থ করে ফেলেন, দেখবেন আপনাদের প্রেজেন্টেশন আগের থেকে আরো 5 গুণ খুব ভালো শোনাবে। গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ? দিস ইজ সৈকত, দিস ইজ রনি, দিস ইজ মিস্টার বশিরউদ্দিন। এভাবে আপনারা যার যার নামটা ইউজ করবেন। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল স্যার, অনারেবল মডারেটর, অনারেবল ব্রাদার, তার নামটা জানলে এখানে বসাবেন, ফর গিভিং মি such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is Digital Bangladesh. Dear audience, dear audience বলে আপনি শুরু করলেন, আপনি 10টা 12টা 15টা সেন্টেন্স বললেন, এইবার আপনি শেষ নামাবেন, ফিনিশিং সিস্টেম 1. That's all from my sides for the time being. Thank you so much for listening my speech with patience. Hope the conversation will help us for our future life. We will meet with another same interesting topic again. Stay well till then. Allah Hafiz. দেখেন এই যে ডিজিটাল বাংলাদেশ যে ইয়েটা আপনাদের কাছে পড়তে দিলাম, এটা আসলেই কিন্তু আমরা এখন ডিজিটাল যুগে বসবাস করছি।
আজ থেকে 50 বছর আগে যদি আপনারা একটু পিছনে ফিরে তাকান, দেখবেন সেই সময়ে কিন্তু আমরা এখন মোবাইল ব্যাংকিং বিকাশ ব্যবহার করছি। 50 বছর আগে যাওয়া লাগবে না, 2000 সালের দিকে তাকাই, আমরা 24 বছর পিছনে ফিরে যাব। তখন বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ অনেক পার্থক্য। দ্যার ইজ এ ফার ডিস্টেন্স। বলা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ মিন্স ডিজিটালাইজিং বাংলাদেশ by ensuring an ICT-based society where information will be available online and where all possible tasks of the government and other non-government or semi-government will be performed using digital technology। এখানে আমি আপনাদেরকে আরো সহজ করে দিতে পারি বিষয়টা। ডিজিট শব্দের অর্থ হচ্ছে সংখ্যা। এখন দেখবেন মোবাইলের বিকাশের দোকানে গিয়ে আমরা বলছি যে আমার ছেলে ঢাকাতে পড়াশোনা করে, তাকে এই 10,000 টাকা বিকাশ করে পাঠিয়ে দেবেন। কয় হাজার টাকা? 10,000 টাকা। আগের সময় কি করতে হতো? পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হতো, বাড়ির পাশের যদি কেউ ঢাকায় যেত তার কাছে দিতে হতো, ব্যাংকের মাধ্যমে পাঠানো হতো। কিন্তু এখন বিষয়টা কত সহজ হয়ে গিয়েছে একটু খেয়াল করবেন। অর্থাৎ আমরা এখন কি করছি? আমরা যে কাজটা আমাদের করতে আগে 1 মাস সময় লাগতো, এখন সেই কাজটি করতে মাত্র 1 মিনিট সময় লাগে। একটা সময় কিন্তু মোবাইলের যে ছবিগুলা নেওয়া হয় এই ক্যামেরাতে, দেখবেন একটা ছবি প্রিন্ট করতে অনেক দূরে বাজারে যেতে হতো, ছবি উঠে আসতে হতো, 1 সপ্তাহ পরে গিয়ে নিতে হতো। এখন মোবাইলের একটি ক্লিক করলেই আপনার ছবি হয়ে যাচ্ছে, আপনি ল্যাব থেকে প্রিন্টার থেকে মাত্র 2 মিনিটে সেটা প্রিন্ট করতে পারতেছেন। কিসের বিনিময়ে? মোবাইলে বাটন আছে না? বাটন যদিও নাই, এখন সব অ্যান্ড্রয়েড টাচ মোবাইল, ল্যাপটপ আমি যেটা ইউজ করতেছি এখানে বাটন কিবোর্ড রয়েছে। অর্থাৎ ডিজিট মানেই হচ্ছে সংখ্যা। ডিজিট মানে হচ্ছে কি? সংখ্যা। এই সংখ্যাবাচক বা সংখ্যা ভিত্তিক বাংলাদেশ, তো ওইভাবে তো বলা যায় না এটা প্রযুক্তির বাংলাদেশ। এটা এখন কিন্তু আমাদের প্রযুক্তির বাংলাদেশ। সবকিছুই কিন্তু একটু খেয়াল করে দেখবেন, সবকিছুই এটিএম বুথ থেকে আপনি টাকা তুলতে যাবেন, এটিএম এ ওখানে কিন্তু আপনার পিন নাম্বার প্রেস করতে হবে। তো এই পিন নাম্বারটা কিন্তু ডিজিট চেপে দেখবেন বাটন থাকে। মনে রাখবেন এখন ডিজিট মানেই হচ্ছে সংখ্যা, বাটন, সব বাটনে হয়ে যাচ্ছে। আমি টাকা পাঠাচ্ছি, আসলে কি টাকা উড়ে চলে যাচ্ছে? একটা এসএমএস যাচ্ছে আমার ঢাকায় সেই ছেলে যেখানে বিকাশের দোকান থেকে টাকা তুলবে, সেখানে একটা এসএমএস, শর্ট মেসেজ যেটাকে বলা হয়, তো ওখানে কিন্তু ওনাকে টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে। গেল কি? একটা এসএমএস। এটাই কিন্তু আমাদের ডিজিটাল বাংলাদেশ। আরো অনেক অনেক প্রযুক্তির ছোঁয়া লেগে গেছে আমাদের এই বাংলাদেশ বা সমগ্র বিশ্বে। দ্য বেনিফিটস অফ ডিজিটাল বাংলাদেশ আর মেনি। এই ডিজিটাল বাংলাদেশের যে উপকারিতা, এটা অনেক। ইফ উই ক্যান এস্টাবলিশ আর ডিজিটাল বাংলাদেশ, corruption will be absolutely eradicated. It will save people's time and money and will make people more enterprising. ঢাকা শহরে মেট্রো রেল চালু হয়েছে, যানজট নিরসনে আরো অনেক পদক্ষেপ চলমান রয়েছে, এগুলো আমাদের সময়কে বাঁচিয়ে দিচ্ছে। পদ্মা সেতু তৈরি হওয়ার ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের অনেক সময়ের সাশ্রয় হয়েছে। যেখানে ঢাকায় যেতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগতো, এখানে খুলনা থেকে বরিশাল থেকে ঢাকায় যেতে মাত্র 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগছে। এটাও কিন্তু আমাদের ডিজিটাল বাংলাদেশের একটা অবদান। তো আমরা এখানে আরো কয়েকজনের একটু প্রেজেন্টেশন নিব। আজকের ক্লাসের প্রেজেন্ট খুব কম দেখতে পাচ্ছি, হোয়াটস দ্য কজ? কারণটা কি? আপনারা এত উপস্থিত কম হলে হবে? ভালো ভালো লেসন গুলা থেকে কিন্তু সবাই ভাগ করবে। হ্যাঁ, এখন বলবেন মোহাম্মদ মোফাজ্জল হায়দার। ক্যান ইউ হেয়ার মি? তারপর আপনি বলবেন প্লিজ। এমডি মোহাম্মদ মোফাজ্জল হায়দার, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? মোফাজ্জল হায়দার। হ্যাঁ, তা উনি অ্যাবসেন্ট। আপনি বলেন, কে জানি বলছিলেন? স্যার আমি মনোহর। স্যার আমি মোহাম্মদ মনোয়ারুল হক। ইয়েস, বলেন। স্টার্ট নাও। ডিজিটাল বাংলাদেশ। আসসালামু আলাইকুম। In the very beginning, my heartiest thanks to the honorable teacher for giving me a chance to say something in front of you. Hi everyone, good evening. My name is Mohammad Monarul Haq. I go by last name Monowar. Today's topic's name Digital Bangladesh. Dear audience, Digital Bangladesh is now the most pronounced trade in our country. The word digital is the adjective for digit, means number, which describes information, music, and image, etc. that is recorded
or broadcast using computer technology. As computer technology works with O and I, it is called so. O means off or absence of electricity, and I means on or presence of electricity. It is not an easy task to transform Bangladesh into a digitalized country. A number of problems stand in the way. Ours is a poor country and most of the people are illiterate. In order to digitalize the country, we have to develop the infrastructure. Corruption is the hardest nut to crack. Above all, most people do not have clear idea of the term. In short, digitalization means making all the utility services accessible to the mass people through computer or internet to ensure accountability and transparency. That's all from my side for the time being. Thank you so much for listening my speech with patience. Hope the conversation will help us for our future life. We will meet with another same interesting topic again. Stay well. Till then, Allah Hafiz. Assalamu alaikum, sir. থ্যাংক ইউ, থ্যাংকস এ লট, এক্সিলেন্ট প্রেজেন্টেশন। দেখেছেন কত ক্লিয়ার উচ্চারণ, এইভাবে কথা বলতে পারবেন কে কে বলেন। এখন আমি একটু টপিকসটা ভিন্নভাবে নিয়ে যেতে চাচ্ছি, দ্য ডিমেরিটস অফ ডিজিটাল বাংলাদেশ। আমরা মেরিটস এর ভিতরে অনেক কথাগুলো পেয়েছি, এখন আমরা একটু শুনবো দ্য ডিমেরিটস, অর্থাৎ অসুবিধা সমূহ, অপকারিতা ডিজিটাল বাংলাদেশ হলে, বা আমাদের অলরেডি আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে ছেলেপেলেরা কিন্তু, স্টুডেন্টরা এরা পড়ার টেবিলে থাকছে না, পড়ার বদলে আমরা মোবাইলটা বেশি ইউজ করছি, আমাদের চোখের ক্ষতি হচ্ছে। এখনকার ছেলে মেয়েরা, আমরা মাঠে যেতে পারছি না, আমরা মাঠে ঠিকই যাচ্ছি কিন্তু মাঠের চারিপাশে বসে আমাদের ফোনটা ব্যবহার করে সন্ধ্যার দিকে আমরা বাসায় ফিরে আসছি। ডিজিটাল বাংলাদেশ, পৃথিবীর যে কোনো কিছুর মেরিটস অ্যান্ড ডিমেরিটস রয়েছে, তো ডিজিটাল বাংলাদেশের কিছু ডিমেরিটস কে কে বলতে পারবেন? উইলিংলি একটু কথা বলতে হবে। রিপন মীর পারবেন? রোমানা পারভিন? শুধু ডিমেরিটস বলতে হবে, আপনি যতটুকু বোঝেন ততটুকু বলতে হবে। মনির মোড়ল, নতুন নতুন মুখ আমি সামনে আনতে চাচ্ছি, যারা পারেন, আমার তো বোঝা হয়ে গেল আপনারা কারা কেমন পারেন। অনেক সুন্দর কেবল প্রেজেন্টেশন দিয়েছেন এমডি মনোয়ারুল হক, মনোয়ারুল ইসলাম। তো এইভাবে আমরা একটু চয়ন আলী পারবেন? ডিমেরিটস অফ ডিজিটাল বাংলাদেশ। দেখছেন, তাহলে এখানে প্র্যাকটিস লাগবে কেন? প্র্যাকটিস লাগবে না তো, এটা নিজে থেকে মন থেকে বুঝতে হবে, বাংলাগুলো আগে সাজাতে হবে যে ডিজিটাল বাংলাদেশের ফলে ছেলে মেয়েরা এখন বই পড়ে না, তারা এখন মোবাইলে বেশি আসক্ত। ডিজিটাল বাংলাদেশের কারণে আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে অলসতা বেশি তৈরি হচ্ছে। তাহলে এটা কিভাবে বলবেন? ফর ডিজিটাল বাংলাদেশ, দ্য কজ অফ ডিজিটাল বাংলাদেশ, দ্য মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর গেটিং লেজি। আর গেটিং লেজি, এই যে বাক্যটা কোন টেন্সে করলাম, অর্থাৎ এই সেন্টেন্স আমাদেরকে মেক করা শিখতে হবে, বাক্য তৈরি করা শিখতে হবে। বাক্য যদি ভালোভাবে তৈরি না করা যায়, বাংলা থেকে ইংলিশে কনভার্ট না করা যায়, পারবেন না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো একটু বুঝতে হবে। আমি প্রতিদিন একই নিয়মে কথা বলি, দেখেন একটু চেঞ্জ করে দিলাম, কেউ কিন্তু আমরা কথা বলতে রাজি হচ্ছি না। অর্থাৎ এখানে এখনো আমরা তৈরি করে লেখার জায়গাটা আমাদের এখনো সেই ভিত আমাদের মজবুত হয়নি। তো সাবজেক্ট কিভাবে সাজাতে হয়, ভার্ব কিভাবে আমরা সাজাবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে জায়গাটা, আমি আপনাদের সেইটার উপরে একটু পড়াতে চাচ্ছিলাম আজকে। আপনারা সময় দিবেন আমাকে একটু, আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে সাজাতে পারি, কিভাবে বড় বড় বাক্য তৈরি করতে পারি, ছোট বাক্য থেকে বড় বাক্য। দেখবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যে কোনো ইংরেজি বাক্য তৈরির জন্য, কি বললাম, যে কোনো ইংরেজি বাক্য তৈরির জন্য প্রধানত দুটি বিষয় জানা অপরিহার্য। কয়টা বিষয় জানবেন? দুইটা বিষয়, তা হলো ভার্ব এবং সাবজেক্ট। এই ভার্ব বা সাবজেক্ট আমরা অনেকেই কিন্তু এখনো খুঁজে বের করতে পারি না। উদাহরণস্বরূপ, সুমি স্যুপ রান্না করছে। সুমি কি করছে? সুমি স্যুপ রান্না করছে। তো দেখেন, এখানে সাবজেক্ট বের করার জন্য যদি প্রশ্ন করা হয় কে রান্না করছে, আমি প্রশ্ন করব কে রান্না করছে, উত্তরটা কি আসে দেখেন, খুব ভালোভাবে বুঝবেন। কে রান্না করছে, সাবজেক্ট বের করার জন্য যদি প্রশ্ন করা হয় কে দ্বারা, কে রান্না করছে, উত্তর আসবে সুমি, অর্থাৎ সাবজেক্ট হলো সুমি। দেখছেন, তাহলে এখানে আমরা ভার্বকে প্রশ্ন করব হু দ্বারা বা হোয়াট দ্বারা। মনে রাখবেন, ভার্বকে বা ক্রিয়াকে প্রশ্ন করব হু দ্বারা
বা হট দ্বারা, তখন আমরা কি পাবো? তখন আমরা সাবজেক্ট পাবো। সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে বের করতে হয় সেই জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখাবো, খেয়াল করে দেখবেন। একইভাবে আমরা এখন সাবজেক্ট বের করেছি ভার্বকে প্রশ্ন করে, একইভাবে ভার্ব বের করার জন্য যদি প্রশ্ন করা হয় সুমি কি করছে, সুমি কি করছে, এখানে অবজেক্টকে প্রশ্ন করব, সুমি কি করছে, তাহলে উত্তর আসবে সুমি রান্না করছে। এই যে কিন্তু আমরা ভার্ব পেয়ে গেলাম, এখানে কিন্তু আমরা ভার্ব পেয়ে গেছি। সুমি কি করছে, উত্তরটা হবে সুমি রান্না করছে। দেখেন সুমি কি করছে, সুমি রান্না করছে। আচ্ছা কোন কালারটা একটু বেশি ভালো হয় কাইন্ডলি জানাবেন। আচ্ছা এটা থাকুক আপাতত, সুমি রান্না করছে। তো দেখেন আমরা ভার্ব বের করলাম, আমরা সাবজেক্ট বের করলাম। ভার্বের অর্থ হচ্ছে ক্রিয়া, সাবজেক্টের অর্থ হচ্ছে কর্তা। কিন্তু অনেক ক্ষেত্রে ইংরেজি বড় বাক্য তৈরি করতে, বিশেষ করে জটিল বাক্যের সাবজেক্ট বের করা কঠিন হয়ে পড়ে। এই জন্য বড় বড় জটিল বাক্য থেকে সাবজেক্ট বের করার কৌশল আয়ত্ত করতে হবে। আমি এটা আবার একটু পড়ছি, দেখেন কি বলা হয়েছে এখানে। বলছে যে অনেক ক্ষেত্রে ইংরেজি বড় বাক্য তৈরি করতে, বিশেষ করে জটিল বাক্যের সাবজেক্ট বের করা কঠিন হয়ে পড়ে। এজন্য বড় বড় জটিল বাক্য থেকে সাবজেক্ট বের করার কৌশল আয়ত্ত করতে হবে। নিচের আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব কিভাবে বড় বড় বাক্য থেকে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করতে পারি। তো এক্সাম্পল অন দেখেন প্লিজ। গ্রামের অনেক এলাকার পানিতে আর্সেনিকের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি। প্লিজ আমার দিকে একটু খেয়াল করবেন। গ্রামের অনেক এলাকার পানিতে আর্সেনিকের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি। অনেক এলাকায় দেখবেন এটা পাওয়া যায় যে সেই গ্রামে টিউবওয়েলের পানিগুলাতে এখানে আর্সেনিকের পরিমাণ মাত্রা অতিরিক্ত। আর্সেনিক যদি কোনো টিউবওয়েলের পানিতে মাত্রা অতিরিক্ত থাকে, এটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য খুবই একটা বড় ঝুঁকি তৈরি করবে। সাবজেক্ট বের করার জন্য যদি প্রশ্ন করা হয়, সাবজেক্ট বের করার জন্য যদি প্রশ্ন করা হয় কি বেশি, কোন জিনিসটা পরিমাণে বেশি, উত্তর পাবো হচ্ছে আর্সেনিক। তাহলে আমি হট দ্বারা প্রশ্ন করব। সাবজেক্ট বের করার জন্য আমি ভার্বের কাছে প্রশ্ন করব কি জিনিসটা, কোন জিনিসটা বেশি পরিমাণে, হট দ্বারা প্রশ্ন করব। তাহলে আমি এখানে সাবজেক্ট পাবো, উত্তরটা আসবে হচ্ছে আর্সেনিকের পরিমাণটা বেশি। উত্তরটা কি আসলে দেখেন, কি বেশি, দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক। এটা হচ্ছে আমার সাবজেক্ট, দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক। দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক, দেখেন এইটা কিন্তু আমি সাবজেক্ট পেয়ে গেলাম। কি পেলাম বলেন, সাবজেক্ট। আচ্ছা এই যে পরিমাণটা বেশি, আর্সেনিকের পরিমাণ কিসে বেশি বলেন তো, তাহলে ইন ওয়াটার। কিসে হবে বলেন, ইন ওয়াটার। অর্থাৎ আর্সেনিকের পরিমাণ বেশি পানিতে। কোথায়, এই জায়গাটায় যে পরিমাণটা পানিতে বেশি, এই পানি কোথায়, ইন মাই এরিয়াস অথবা ইন মাই লোকালিটি। ইন মাই এরিয়াস, ইন মাই লোকালিটি অফ দ্য ভিলেজ, গ্রামের। আচ্ছা এইবার আমাকে ভার্ব বসাতে হবে। এতক্ষণ কিন্তু আমি ভার্ব বসাইনি, আমি সাবজেক্ট বা সাবজেক্টের যে সহপাঠীরা রয়েছে তাদেরকে বসালাম। দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক ইন ওয়াটার ইন মাই এরিয়াস অফ দ্য ভিলেজ। আমার গ্রামের এরিয়ায় বা গ্রামের অনেক এলাকার পানিতে আর্সেনিকের পরিমাণ, কেবল এইটুকু হলো। এরপর এখানে ছোট্ট একটা ভার্ব বসাতে হবে, সেটা হচ্ছে ইজ। ভার্বটা কি হবে বলেন তো, ইজ। ইজ মোর দেন নর্মাল লেভেল। বলা হচ্ছে যে দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক, আর্সেনিকের পরিমাণ, ইন ওয়াটার পানিতে, ইন মেনি এরিয়াস অফ ভিলেজ, গ্রামের অনেক এরিয়ায়, ইজ মোর দেন নর্মাল লেভেল, অর্থাৎ সাধারণ লেভেলের থেকে একটু বেশি থাকে, অনেক বেশি থাকে। অর্থাৎ বাক্যটা হলো কি, গ্রামের অনেক এলাকার পানিতে আর্সেনিকের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি। এখানে প্রথমে আমি কি করলাম, দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক, এটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ আর্সেনিকের পরিমাণ। এইবার আমি এর সঙ্গে যে আনুষঙ্গিক রয়েছে, দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক ইন ওয়াটার, পানিতে আর্সেনিকের পরিমাণ, ইন মাই এরিয়াস অফ দ্য ভিলেজ, আমার গ্রামের, আমার এলাকার পানিতে আর্সেনিকের পরিমাণ ইজ, হয়, মোর দ্যান দ্য নর্মাল লেভেল, নর্মাল লেভেলের চেয়ে বেশি। আরো একটা বাক্য দেখেন, এই বড় বড় বাক্য কিন্তু এই ক্লাসটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু এখানে আরো একটা ক্লাস দেখিয়েছিলাম, দেখেন আমি প্রত্যেকটা ক্লাস কিন্তু এইভাবে বলি না যে ইম্পর্টেন্ট, এই ক্লাসটা আমি ইম্পর্টেন্টের কথা বলেছিলাম। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, আমি কি স্কুলে যাই, আমি কি স্কুলে যাই না, এই যে একটা ক্লাস না, এই একটা বাক্য দিয়ে কিভাবে 30টা বাক্য করা যায়, ওই ক্লাসটিও যেমন ইম্পর্টেন্ট, আজকের এই ক্লাসটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা বাক্য, বড় বড় বাক্য ইংলিশে ট্রান্সলেট করতে পারেন না, আজকের এই ক্লাসটা তাদের জন্য বেশি কাজে দিবে। এবং এখান থেকেও যদি আপনারা বুঝতে না পারেন, অনেক সমস্যা হবে। অনেকটা ভেঙে ভেঙে দেখবেন, এখানে অনেকেই আছেন আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি বলে যে স্যার অনলাইনে অনেক জায়গায় ক্লাস করেছি,
কিন্তু আপনারা নিজেরাই দেখবেন, আমি যতক্ষণ পড়াই আমি কিন্তু সব সময় খুব পরিশ্রম করে পড়ানোর চেষ্টা করি। আমি আহামরি যে আপনাদেরকে বেশি বেশি বলছি তা কিন্তু না, যেটা সত্য সেটা আমি বলছি। তো আমার এই ক্লাসটা একটু ভালোভাবে করে যান। যাদের বড় বাক্য থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করতে সমস্যা হয়, যাদের এইগুলো করতে সমস্যা হয়, এই ক্লাসটা থেকে সেই সমস্যা দূরীভূত হবে। আই হোপ ইট। দেখেন এখানে কি বললাম, বলা হচ্ছে ঢাকা শহরের খাবার পানির মান অত্যন্ত খারাপ। এই যে বাক্যটা আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, ঢাকা শহরে খাবার পানির মান অত্যন্ত খারাপ। আসলে বিষয়টা সত্য। এখানে আমরা যারা ঢাকা শহরে থেকে এই মুহূর্তে ক্লাস করছি, দেখবেন আমি প্রায় ঢাকায় যাই বিভিন্ন প্রয়োজনে। তো ঢাকা শহরে গেলে হয় কেনা পানি খাই, অথবা বাসায় যদি কোনো রিলেটিভের বাসায়, সেখানে কিন্তু পানি ফুটিয়ে ফিল্টারিং করে অনেক সিস্টেমে তারপরে পানিটা পান করার যোগ্য করতে হয়। তো এই কথাটা 100% সত্য। ঢাকা শহরের খাবারের পানির মান অত্যন্ত খারাপ। যদি আপনি রাস্তার পাশে কোনো রেস্টুরেন্ট বা কোনো খোলা পানি খান, তাহলে অনেক সময় কিন্তু জন্ডিস বা পেটের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। বিশেষ করে আমি এটার ভুক্তভোগী। তো এখানে আমাদেরকে যে বলা হচ্ছে ঢাকা শহরের খাবার পানির মান অত্যন্ত খারাপ, এখানে আমরা কিভাবে লক্ষ্য করব? লক্ষ্য করুন, বাক্যটিতে কোনো ভার্ব নেই। এত বড় একটা বাক্য, কিন্তু এই বাক্যে কিন্তু কোনো ভার্ব নেই। একটু ভালো করে খেয়াল করবেন। ঢাকা শহরের খাবারের পানির মান অত্যন্ত খারাপ। ঢাকা শহর নাউন, খাবার নাউন, পানি নাউন, মান অত্যন্ত খারাপ। এর প্রত্যেকটা আলাদা আলাদা পার্টস অফ স্পিচ। তো এখানে ভার্ব কোথায় গেল? এখানে কিভাবে আমরা ভার্ব আইডেন্টিফাই করব? এই ক্লাসটা খুব ভালোভাবে দেখেন। আপনার এই ধরনের সমস্যা, বড় বড় বাক্য তৈরি করতে যে সমস্যা, এটা আপনারা সমাধান করতে পারবেন। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? সবাই ভালোভাবে শুনতে পারছেন আমাকে? থ্যাংক ইউ। দেখেন আমি একটা বিষয় লক্ষ্য করেছি, এটা কেন জানি কাকতালীয় ভাবে মিলে যায়। যেদিন একটা ইম্পর্ট্যান্ট ক্লাস করাই, যে ক্লাসটা আমি মনে করি যে আজকে সব থেকে বেশি উপস্থিতি হবে, সেই দিনেই উপস্থিতি সবচেয়ে কমে যায়। 120 জন 30 জন করে আমরা জয়েন করি, আজকে অনলি 87, 88, 90 এর ভিতরে। আমি কারণটা বুঝি না, এটা আসলে বিষয়টা কি। এই ক্লাসটা অনেকেই বলবে যে স্যার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি, সাবজেক্ট কিভাবে খুঁজে বের করব, ভার্ব কিভাবে খুঁজে বের করব। ইম্পর্টেন্ট ক্লাসগুলোতে স্টুডেন্ট কম হয়। ঢাকা শহরের খাবারের পানির মান অত্যন্ত খারাপ, তাহলে কি করব? এক্ষেত্রে যে বাক্যে ভার্ব নেই, সেক্ষেত্রে যে ব্যক্তি বস্তু বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়, সেটাই হচ্ছে সাবজেক্ট। মনে রাখবেন, এখানে কিন্তু ভার্ব নেই। ঢাকা শহরে খাবারের পানির মান অত্যন্ত খারাপ। আর যে বাক্যে ভার্ব না থাকে, মনে রাখবেন, এক্ষেত্রে যে বাক্যে ভার্ব নেই, সেক্ষেত্রে যে ব্যক্তি বা বস্তু বা বিষয় সম্পর্কে বলা হয়, সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি? এখানে খাবারের পানির মান, এটি একটি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে, অতএব এটি সাবজেক্ট। সাবজেক্ট কি? খাবারের পানির মান। মনে রাখবেন, যে বাক্যে কোনো ভার্ব খুঁজে পাওয়া যায় না, সেই বাক্যে যে ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়, সেটাই হচ্ছে সাবজেক্ট। এখানে খাবারের পানির মান, এটি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে, অতএব একটি সাবজেক্ট। সাবজেক্ট এটি কি? খাবারের পানির মান। এটা একটা বিষয়, একটা বস্তু, খাবারের পানি। তাহলে দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, এটা আমি সাবজেক্ট পেয়ে গেলাম। দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার ইন ঢাকা সিটি। এখানে আমি বাকি অংশটুকু বসালাম যে ঢাকা শহরের খাবারের পানির মান, দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার ইন ঢাকা সিটি, অর্থাৎ ঢাকা শহরে খাবারের পানির মান। এইবার আমি ভার্বটা বসাবো। ভার্ব কি? ইজ। দেখেন আমি একটা বাক্য বলেছিলাম, সবাই মন দিয়ে দেখবেন। আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র, এই বাক্যে ভার্ব কোথায়? কেউ বলতে পারবেন? আমি একজন ছাত্র। খেয়াল করে দেখুন, এখানে এই বাক্যে কোনো ভার্ব নেই। খেয়াল করে দেখুন, এই বাক্যে কোনো ভার্ব নেই। তো এখানে মনে মনে একটা ভার্ব আপনাকে নিয়ে আসতে হবে। দেখবেন 9-10-এ যখন আমরা অঙ্ক করেছি, তখন মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি ওয়াই, মনে করি সংখ্যাটি পি, এভাবে আমরা ধরে নিতাম না? আসলে ওই জায়গাটা যদি আপনি না ধরে নেন, মনে মনে কল্পনা না করেন, ওই অঙ্ক কখনো মিলাতে পারবেন না। তো এখানে আপনাকে একটা বিষয় মনে মনে ধরতে হবে, সেটা হচ্ছে কি? ইজ। আমি একজন ছাত্র, এখানে এম ইজ আর যে কোনো একটা ধরতে হবে। এম ইজ আর এর অর্থ হচ্ছে হই, হয় বা আছে। মনে রাখবেন, হই, হয় বা আছে। আমি হই একজন ছাত্র। আই এম আই স্টুডেন্ট। এখানে আমি লিখলাম, দেখেন কি লিখলাম, আই এ এম, আই এম আ এস টি ইউ ডি ই
টি। দেখেন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এই যে বাক্যটা আমি লিখলাম, এর বাংলায় কিন্তু কখনো কোনো ইয়ে ছিল না। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এই এমটা কিন্তু বাংলায় ছিল না। বাংলায় ছিল কি, আই মানে আমি, এ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্র, আমি একজন ছাত্র। তো এই এমটাকে আমি ধার করে নিয়ে এসেছি বি ভার্বের কাছ থেকে। কেন আনলাম? এইটা আমি মনে মনে ধরে নিয়েছি। বাংলা বাক্যটা আমি এভাবে সাজিয়েছিলাম মনে মনে, আমি হই একজন ছাত্র, আমি হই একজন ছাত্র। দেখেন, যারা বেসিকের জায়গাটা দুর্বল তারা মনে রাখবেন এই কথাগুলা। যদি কোনো বাক্যে ভার্ব না থাকে, ওখানে কিন্তু এইভাবে ভার্ব নিয়ে আসতে হবে। তো এখানে কি বললাম, দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার ইন ঢাকা সিটি, ঢাকা শহরের খাবারের পানির মান ইজ ভেরি হার্মফুল, ইজ ভেরি হার্মফুল। এই যে ইজ, এটা কিন্তু আমার এই বাংলা বাক্যে ছিল না। এই যে দেখেন, ঢাকা শহরে খাবারের পানির মান অত্যন্ত খারাপ, এটা কিন্তু আমার বাংলা বাক্যে ছিল না। তো এখানে আমি এইভাবে ধরে নিয়ে আসছি, এই বিষয়টা আমি ধরে নিয়েছি, ঢাকা শহরের খাবারের পানির মান হয় অত্যন্ত খারাপ। এই জায়গাটা, এই ফাঁকা জায়গাতে এখানে আপনাকে ভার্ব বসাতে হবে। কেন বসাবেন? কারণ আমরা জানি ভার্ব ইজ কল্ড দা হার্ট বিট অফ এ সেন্টেন্স, ভার্ব ইজ কল্ড দা হার্ট বিট অফ এ সেন্টেন্স। ভার্ব ছাড়া কোনো বাক্য আপনি গঠন করতে পারবেন না। তো তাই বলা হচ্ছে যে এখানে কিন্তু আপনাকে ভার্বটা ধরতে হবে এইভাবে, ঢাকা শহরের খাবারের পানির মান হয় অত্যন্ত খারাপ। এই ইজ মানে কিন্তু এখানে হয়। এই ইজ শব্দটার অর্থ কি বলেন তো? এই ইজ শব্দের অর্থ হচ্ছে হয়, অর্থাৎ ঢাকা শহরে খাবারের পানির মান হয় অত্যন্ত খারাপ। দেখেছেন, এখানে সাবজেক্ট কি, দা কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার ইন ঢাকা সিটি, ওটাও সঙ্গে দিয়ে দিতে হবে। ঢাকা শহরের খাবার পানির মান ইজ হয় ভেরি হার্মফুল, খুব ক্ষতিকর, বা ইজ ভেরি ব্যাড, ইজ হার্মফুল, একটা দিলেই হবে। বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সুবিধাজনক নয়, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সুবিধাজনক নয়। দেখেন, এখন হচ্ছে গ্রীষ্মকাল, হঠাৎ করে কিন্তু সারা বাংলাদেশে এখন বর্ষা শুরু হয়ে গিয়েছে। যা যে যে জেলা থেকে ক্লাস করছেন, দেখবেন প্রত্যেকটা জেলায় আজকে কম বেশি বর্ষা হয়েছে, আগামীকালও হয়তো হবে, তারপর দিন থেকে আবহাওয়া একটু উন্নতির দিকে যাবে। তো এখন কি বলা হচ্ছে, গ্রীষ্মকালেও কিন্তু হঠাৎ করে একটা নিম্নচাপ বা একটা ওয়েদার খারাপ হয়েছে, যার কারণে আবহাওয়াটা খারাপ হলো। তো বলা হচ্ছে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি সুবিধাজনক নয়, এই বাক্যেও কোনো ভার্ব নেই। দেখেন মজার ব্যাপার, একটা অনেক বড় একটা বাংলা বাক্য, লম্বা বাক্য, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সুবিধাজনক নয়, এখানে কোনো ভার্ব বা ক্রিয়া নেই, এখানে কিন্তু কোনো ভার্ব বা ক্রিয়া নেই। এখানে ভার্ব না থাকায় আবহাওয়া পরিস্থিতি, আবহাওয়া পরিস্থিতি, দা ওয়েদার কন্ডিশন, এটাই সাবজেক্ট হিসাবে গণ্য হবে। কেননা একটু আগে দেখেন উপরে বলে আসছি, যে বাক্যে ভার্ব নেই সেই বাক্যের যে ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে বলা হয়, সেটাই কিন্তু ওই বাক্যের সাবজেক্ট হয়। কি হয়? সাবজেক্ট হয়। এখানেও দেখেন বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি ভালো না, তাহলে এখানে কোনো ভার্ব নেই, এই জন্য এখানে কি হবে, ভার্ব না থাকায় আবহাওয়া পরিস্থিতি, এটা একটা বস্তুবাচক, একটা জড় বস্তু, একটা বিষয়, সাবজেক্ট, এটাই কিন্তু আমার এখানে কর্তা। কি হবে? দা ওয়েদার কন্ডিশন, এটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে কি হলো, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সুবিধাজনক নয়, ঠিক উপরে যেভাবে করেছি এখানেও সেইভাবে নিচেই করব। বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সুবিধাজনক নয়, দা ওয়েদার কন্ডিশন ইন বাংলাদেশ, একই সঙ্গে এটা দিতে হবে, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি, এটাই কিন্তু আমার সাবজেক্ট। খেয়াল করবেন, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি, এই টোটালটুকু কিন্তু আমার সাবজেক্ট। দা ওয়েদার কন্ডিশন ইন বাংলাদেশ, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আর নট কনভিনেন্ট। দেখছেন, অর্থাৎ এখানে প্রথমে সাবজেক্ট বসিয়েছি, তারপরে কিন্তু আমি ভার্ব বসিয়েছি আর। দা ওয়েদার কন্ডিশনস, দেখেছেন আবহাওয়া কিন্তু বিভিন্ন রকমের হচ্ছে, এখানেও খেয়াল করতে হবে, যদি আমার সাবজেক্ট প্লুরাল হয় ভার্ব প্লুরাল দিতে হবে। আমরা অনেকেই কিন্তু এই জায়গাটা ভুল করে ফেলি, এটা মনে রাখতে হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আজকে সেই ক্লাসটা দেখাবো, এই ক্লাসটা একদিনে শেষ করতে পারবো না, যতটুকু পারি ততটুকু দেখাবো, বাদ বাকি অংশ আগামী ক্লাসেও চলবে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে ইংরেজি বড় বাক্য তৈরি বা ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হতে হলে বাক্যের সাবজেক্ট ও ভার্ব চিহ্নিত করতে হবে, এটা সম্পর্কে জানতে হবে। রিটেন ইংলিশে দক্ষ হতে গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিকস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কি শিখতে হবে বলেন? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সম্পর্কে বিস্তারিত জানা আবশ্যক। নিম্নে এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ রুল সমূহ প্রদত্ত হলো, এবং রুলগুলোর শেষে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ব্যবহার করে ইংরেজি বড় বাক্য কিভাবে তৈরি করব, এটা আমরা দেখব।
সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন, আমার দিকে একটু নজর দিবেন। এই ক্লাসটা করলে আপনার সাবজেক্ট কিভাবে খুঁজে বের করব, বড় বড় বাক্য কিভাবে করব। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে বলে যে স্যার এইটার উপরে একটা ক্লাস নেবেন, অনেকেই কিন্তু গতকালও একজন আপনারা বলেছেন। তো দেখেন সেই জায়গাটা দেখাচ্ছি কিভাবে আমরা বড় বড় বাক্য অতি সহজে ইংলিশে ট্রান্সলেট করব। আমরা বাক্যগুলো কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। হেয়ার ইউ ক্যান সি, বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, বাক্যের সাবজেক্ট যদি কি হবে, সিঙ্গুলার হয়, সিঙ্গুলার প্লুরাল মনে আছে তো? আমরা কিন্তু এটা ক্লাসের শুরুতে করে এসেছিলাম, যারা নিয়মিত ক্লাস করেন তারা বুঝতে পারবেন। বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটিও সিঙ্গুলার হবে। একইভাবে সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হবে। এটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি কমন রুল। কি বললাম? বাক্যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটিও সিঙ্গুলার হবে। একইভাবে সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটিও প্লুরাল হবে। এটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি কমন রুল। দেখেন, সোহেল ইজ দা লিডার অফ আওয়ার টিম। এই যে সোহেল ইজ দা লিডার অফ আওয়ার টিম, সোহেলের পরে ইজ হয়েছে কেন? সোহেল একজন, সোহেল আমাদের দলের দলনেতা। দা বয়েজ, একটু ভালো করে আমরা খেয়াল করব। দা বয়েজ, এখানে দেখেন দা বয়েজ, এটা কিন্তু এখানে প্লুরাল, এই জন্য এখানে ভার্ব প্লুরাল হচ্ছে। অনেকেই আমি দেখেছি যখন আপনাদের বিভিন্ন লেখা আমাকে পাঠান, তখন অনেকেই আমরা এই জায়গাটা ভুল করি। এইভাবে আপনারা লিখেছেন অনেকের খাতায় আমি দেখলাম, দা বয়েজ ইজ রানিং ইন দা ফিল্ড। আমাদের কিন্তু ন্যূনতম বেসিকের জ্ঞানটুকু নাই, তখন আমি এটা বুঝে নিলাম। যেহেতু এখানে দা বয়েজ লিখছেন, তাহলে এখানে অবশ্যই আর দিতে হবে। যদি দা বয় হতো তাহলে এখানে ইজ হতো। এতটুকু মনে রাখবেন, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এতদিন ধরে যারা এই ক্লাসটা খুঁজতেছিলেন তাদের জন্য এটা খুবই উপকারী হবে আজকের এই ক্লাসটি। আমরা রিটেন ইংলিশে, স্পোকেন ইংলিশে এই কথাগুলো আমাদের প্রতিনিয়ত প্রত্যেক দিন কাজে লাগে। ছেলেরা মাঠে দৌড়াচ্ছে, ছেলেরা মাঠে দৌড়াচ্ছে। দেখেন আগামী ক্লাসে আপনাদের প্রেজেন্টেশন আমি হয়তো দিতে মনে থাকবে না, ভুলে যেতে পারি। তো আমি একটা ভিন্ন প্রেজেন্টেশন দিচ্ছি। আমার প্রেজেন্টেশনটা আজকে একটু ভিন্ন হবে, সেটা আমি সবার সামনে একটু বলে দেই, আপনারা একটু লিখে রাখবেন। প্রেজেন্টেশনটা হবে হচ্ছে, আপনারা সারাদিন এখানে অনেকেই রয়েছেন খুব কর্মব্যস্ত, বিভিন্ন রকমের জবে রয়েছেন। তো সকাল থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার পর্যন্ত আপনি কি কি কাজ করেন, এইগুলা বাংলায় সবাই খাতায় লিখে রাখবেন। কারো কিন্তু ইংলিশে ট্রান্সলেট করা যাবে না বা লাগবে না। এবার আমি আগামী নেক্সট ক্লাসে যখন প্রেজেন্টেশন দিতে বলবো, আপনি যা যা লিখেছেন আমাকে প্রথমে বাংলায় শোনাবেন, পরে ওইগুলো আপনি ইংলিশে ট্রান্সলেট করে শোনাবেন। আমরা স্পোকেন ইংলিশটা কেন দুর্বল, আমি একটা কারণ খুঁজে বের করতে পেরেছি। কারণটা হচ্ছে, আমরা সারা দিনের যে কথাগুলা এইগুলোই যদি ইংলিশে বলি, আপনি নিজে নিজে কি কি করেন প্র্যাকটিক্যালি, এইগুলো যদি একটু বলা শেখেন, তাহলে কিন্তু স্পোকেনের জায়গাটা খুব বেশি ডেভেলপ করতে পারবেন। আমার কথাটা কি সবাই বুঝতে পেরেছেন? সারাদিন আপনি কি কি করেন এটা বাংলায় লিখবেন আপনার খাতায় নোটবুকে, ওইটা ইংলিশে ট্রান্সলেট করে বলতে হবে নির্দিষ্ট। হ্যাঁ বলেন, এমডি আসাদুজ্জামান বলেন। কেন ওরা তো মানে কাউন্টেবল তো না, এটা কেন আর নাকি সিঙ্গুলার হবে না, ইউজ হবে না, ওয়াটার কন্ডিশন এগুলো কিছু হয় না স্যার? থ্যাংক ইউ। এখানে একটা বিষয় রয়েছে, দেখেন এখানে আপনি যেটা বলছেন আনকাউন্টেবল নাউনে কিন্তু অবশ্যই আপনি ভার্ব সিঙ্গুলার ব্যবহার করবেন, কিন্তু এটা যদি প্লুরালের মতো করে বোঝায় তাহলে আপনাকে প্লুরাল দিতে হবে। এখানে গ্রীষ্ম, আপনি যদি শুধু ওয়েদার, আমার কথাটা বোঝেন, শুধু ওয়েদার বলি, দা ওয়েদার ইজ ব্যাড, ভালোভাবে নিবেন, সবাই খেয়াল করবেন। দা ওয়েদার ইজ ব্যাড, আমি বললাম আবহাওয়া খারাপ, এখানে ওয়েদারের পরে আমাকে ইজ বসাতে হবে। কিন্তু আমি যদি বিভিন্ন ওয়েদারের কথা ভাগ ভাগ করে বলে দেই, সামার, রেইনি সিজন, হ্যাঁ, উইন্টার, অটাম, লেট অটাম, আলাদা আলাদা করে অনেকগুলা এখানে যদি কন্ডিশনস বোঝায়, অবশ্যই আপনাকে আর ব্যবহার করতে হবে। আমি ওইটা ভাবতাম যে তাহলে কেন এখানে আর হলো, কিন্তু শুধু ওয়েদার বোঝালে এই ব্যাখ্যাগুলো নিচের দিকে রয়েছে, পাবেন। একটু ওয়েট করেন, 4-5 মিনিট পরে আমি নিচে যাচ্ছি, এখানে দেখতে পাবেন। আমিও ভাবতাম যে এটা কেন হলো, কিন্তু এখানে ওয়েদার যখন একত্রে বুঝাবে আপনি ইজ বলবেন। বললাম না, দ্য ওয়েদার ইজ ব্যাড টুডে, আজ আবহাওয়া খারাপ। কিন্তু যখন অনেকগুলো ওয়েদার আমি একত্রে বুঝাবো, কন্ডিশনস আসবে, একটি কন্ডিশন না, তখন আপনাকে প্লুরাল আর ব্যবহার করতে হবে। দেখেন, আর আপনি যেটা বলছেন আনকাউন্টেবল নাউনে এখানে সিঙ্গুলার হবে, কাউন্টেবল হলে বেশি হলে প্লুরাল হবে, এটা স্বাভাবিক। তো এর ব্যাখ্যাটা এখানে আরো স্পষ্ট করে রয়েছে, আমরা একটু আগাতে থাকি। ছেলেরা মাঠে দৌড়াচ্ছে, আমার মূল যে ব্যাপারটা এখানে বুঝাচ্ছিলাম, ছেলেরা মাঠে কি করছে, ছেলেরা মাঠে দৌড়াচ্ছে। দা বয়েজ আর রানিং ইন দা ফিল্ড, এখানে দা বয়েজ হচ্ছে না, এই জন্য কিন্তু এখানে আর হলো, এটা আমরা সবাই বুঝি, ছেলেরা মাঠে দৌড়াচ্ছে। যদি দা বয় বলতাম, দা বয় ইজ রানিং ইন দা ফিল্ড, দা বয় ইজ রানিং ইন দা ফিল্ড।
আমরা এটা মনে রাখবো। দেখেন, দুটি সিঙ্গুলার নাউন যদি অ্যান্ড দ্বারা সংযুক্ত থাকে তবে অক্সিলারি, কেমন এমডি মনোয়ারুল হক নাকি যেন প্রশ্ন করেছেন, দেখেন আপনার প্রশ্নের উত্তরগুলো এখনই আমরা পাচ্ছি। দুটি সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা সংযুক্ত থাকে তবে অক্সিলারি ভার্ব হিসেবে আর বসে। দুটি সিঙ্গুলার নাউন কেমন, দেখেন তুহিন অ্যান্ড রফিক, এরা কিন্তু দুই বন্ধু, এরা কিন্তু এদের দেহ কিন্তু আলাদা। তুহিন এবং রফিক, তুহিন অ্যান্ড রফিক আর ওয়ার্কিং ভেরি ওয়েল। এখানে অনেকে যদি বলে স্যার দুজনেই তো মানুষ, এখানে কেন ইজ দিলেন না, কিন্তু এটা তো আলাদা আলাদা করে বুঝাচ্ছে। ওখানে ওয়েদারটাও ঠিক তাই, ওয়েদারকে আলাদা আলাদা করে যখন বুঝাবে আপনি প্লুরাল আর ব্যবহার করবেন, আবহাওয়া। কিন্তু যখন সামগ্রিকভাবে একটা ওয়েদার বুঝাবে, শুধু ওয়েদার উচ্চারণ করব, তখন আমাকে সিঙ্গুলার ইজ ব্যবহার করতে হবে। তুহিন অ্যান্ড রফিক আর ওয়ার্কিং ভেরি ওয়েল, তুহিন এবং রফিক খুব ভালো কাজ করছে। অ্যান্ড দ্বারা যুক্ত হয়েও যদি নাউনগুলি একটি মাত্র ভাব প্রকাশ করে তবে অক্সিলারি ভার্ব সিঙ্গুলার দ্বারা শুরু হয়। অ্যান্ড দ্বারা যুক্ত হয়েও যদি নাউনগুলি একটি মাত্র ভাব প্রকাশ করে তবে অক্সিলারি ভার্ব সিঙ্গুলার হয়। একটি ভাব প্রকাশ করতে হবে, দেখেন আপনার কথাটার উত্তর এখানে শতভাগ আপনি পেয়ে যাবেন। ব্রেড অ্যান্ড বাটার, এই যে বললাম পাউরুটি এবং মাখন, ব্রেড অ্যান্ড বাটার, এই দুইটা বিষয় কিন্তু কিছুটা একই সঙ্গে সম্পর্কযুক্ত, এজন্য কিন্তু এখানে ব্রেড অ্যান্ড বাটারের পরে আমি ভার্ব ইজ ব্যবহার করেছি। আপনি যদি বলেন স্যার ব্রেড পাউরুটি আলাদা জিনিস, আবার বাটার মাখন এইটাও আলাদা জিনিস, নো, গ্রামারের ভাষায় এই দুইটাকে একসঙ্গে কল্পনা করা হচ্ছে। গ্রামারের ভাষায় এই দুইটাকে একই সঙ্গে কল্পনা করা হচ্ছে, ব্রেড অ্যান্ড বাটার। আপনারা সবাই একটু ভেবে দেখুন তো, ব্রেড মানে পাউরুটি, এটা হচ্ছে আটা বা ময়দা দিয়ে তৈরি হয়, আর বাটার মানে মাখন, এইটা কখনো আটা ময়দা দিয়ে তৈরি হয় না। তাহলে দুইটা দুই জিনিস, এখানে কেন আর হলো না, এখানে ইজ কেন হলো? কারণ এই ব্রেড অ্যান্ড বাটারকে একসঙ্গে কল্পনা করা হচ্ছে, এই জন্য ব্রেড অ্যান্ড বাটারের পরে কখনো আমি আর ব্যবহার করব না, এখানে ইজ ব্যবহার করব। আমার ব্যাখ্যাটাই আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন? ব্রেড অ্যান্ড বাটার, এখানে তো আর হওয়া কথা ছিল, কিন্তু দুইটাকে একই সঙ্গে বোঝানো হচ্ছে। এটা মনে করা হচ্ছে ব্রেডও যা বাটারও তা, দি হেডমাস্টার অ্যান্ড দা সেক্রেটারি, এখানে কি হবে, ইজ হবে না আর হবে? এখানে কিন্তু আর হবে, দুইটা দুই জিনিস বুঝালে। দেখেন এই ব্যাখ্যাগুলো খুব ভালোভাবে আজকে একটু দেখে যান, অনেক কাজে লাগবে এইগুলা। বিশেষ করে আমরা যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছি, এইগুলো প্রতিনিয়ত আমাদের আসে। এবং আমরা যখন রিটেন ইংলিশে লিখতে যাব, অনেকেই এটা ভুল করি, ব্রেড অ্যান্ড বাটার আর মাই ফেভারিট ব্রেকফাস্ট, অনেকেই এটা বলে থাকি। নো, এটা আজকে থেকে মনে রাখবেন, ব্রেড অ্যান্ড বাটার, পাউরুটি এবং মাখন, এই যে বলছে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েও যদি নাউনগুলি একটি মাত্র ভাব প্রকাশ করে, ওই সে আবহাওয়ার মতো, ওখানে আবহাওয়া দা ওয়েদার এটা তো আনকাউন্টেবল, এখানে কিন্তু ইজ হওয়ার কথা, কিন্তু ওখানে আবহাওয়া দা কন্ডিশনস, আবহাওয়ার যে অবস্থা, ভিন্ন ভিন্ন ঋতু, এইগুলাকে বোঝাচ্ছে, যার কারণে আর ব্যবহার করেছি। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, পাউরুটি এবং মাখন আমার পছন্দের নাস্তা। এগুলা বিভিন্ন পরীক্ষায় বারবার, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু এসেছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। রুল 3-তে আমরা দেখবো কি, উইথ অ্যাজ ওয়েল অ্যাজ। দেখেন ক্লাসগুলো অনেক কষ্ট করে নিচ্ছি, একটু খেয়াল করবেন। উইথ অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু দ্বারা কোনো বাক্য কোনো নাউন বা প্রোনাউন যুক্ত হলে দুটি সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহার করা হবে। আবার একটু পড়ি, এইগুলা দ্বারা অর্থাৎ উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলা দ্বারা বাক্যে কোনো নাউন বা প্রোনাউন যুক্ত হলে দুটি সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহার করা হবে। প্রথম সাবজেক্ট অনুসারে কি ব্যবহার করা হবে? ভার্ব ব্যবহার করা হবে। টিপু অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, দেখেন এখানে কিন্তু এই যে পরে একটা সাবজেক্ট আছে না, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, এইটা কিন্তু আমি বিবেচনায় আনবো না, আমাকে ভাবতে হবে প্রথম সাবজেক্টের কথা। প্রথম সাবজেক্ট কি? টিপু। টিপু অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ গোয়িং টু কক্সবাজার, টিপু সেই সাথে তার বন্ধুরাও কক্সবাজার যাচ্ছে। এখানে কি হলো, এখানে টিপু এর সঙ্গে কিন্তু আমি এই ফ্রেন্ডস কে যুক্ত করব না, এই দ্বিতীয় সাবজেক্ট যদি ধরি তাহলে আমাকে এখানে আর এর ব্যবহার করতে হতো, কারণ আমার ডেফিনেশনে বলেছে দুটো সাবজেক্ট যদি নাউন প্রোনাউন হয় এবং যদি যুক্ত থাকে তাহলে সেখানে আমাকে প্রথম সাবজেক্ট আমার বিবেচনায় রাখতে হবে। তো টিপু অনুসারে এখানে ইজ বসেছে। পরে দেখেন, হি অ্যালং উইথ হিজ বিজনেস পার্টনার্স হ্যাজ অ্যাটেন্ডেড দ্য মিটিং, হি অ্যালং উইথ হিজ বিজনেস পার্টনার্স হ্যাজ অ্যাটেন্ডেড দ্য মিটিং, তিনি তার ব্যবসায়িক অংশীদারদের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন। হ্যাঁ, স্ক্রিন দেখা যায় না? আচ্ছা, তো দেখেন এখানে আমি কি বললাম,
সবাই কি আমার স্ক্রিনটা একটু দেখতে পাচ্ছেন? প্লিজ লেট মি নো দ্যাট। ইজ দেয়ার এনি প্রবলেম? সাউন্ড তো আমি সর্বোচ্চ বাড়িয়ে দিয়েছি, আমার ল্যাপটপে যে সাউন্ড আছে আমি হ্যাঁ হ্যাঁ। তো আপনি ওখানে দেখেন আপনার ওই জায়গাটাতে একটু নেটওয়ার্কের সমস্যা আছে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এখানে কি বললাম দেখেন, হি অ্যালং উইথ হিজ বিজনেস পার্টনার্স। এই যে পার্টনার্স বলেছি, এখানে তো হ্যাভ হওয়ার কথা ছিল, কিন্তু আমি হ্যাজ ব্যবহার করেছি। এখানে আমি কি ব্যবহার করলাম? হ্যাজ। কেন দিলাম? এই হি অনুসারে আমার এখানে হ্যাজ ব্যবহার করতে হচ্ছে। ওই যে দুইটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট আর হিজ বিজনেস পার্টনার্স একটা সাবজেক্ট, কিন্তু আমাকে এখানে কি করতে হচ্ছে? আমাকে এখানে কিন্তু প্রথম সাবজেক্ট অনুসারে এখানে হ্যাজ দিতে হচ্ছে। তিনি এবং তার ব্যবসায়িক অংশীদারদের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন। আচ্ছা, পরে আমরা দেখব আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো সাবজেক্ট দ্বারা যুক্ত হলে দ্বিতীয় বা শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হবে। আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো সাবজেক্ট দ্বারা যুক্ত হলে দ্বিতীয় বা শেষের সাবজেক্ট অনুসারে। এতক্ষণ আমরা যা পড়লাম প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, ঠিক তার বিপরীত আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো সাবজেক্ট দ্বারা যুক্ত হলে দ্বিতীয় বা শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হবে। দেখবেন আইদার অর হিজ ব্রাদার ইজ গিলটি। এই দেখেন আইদার হি অর হিজ ব্রাদার ইজ গিলটি, হয় সে অথবা তার ভাই অপরাধী। এখানে হিজ ব্রাদার এই অনুসারে আমাকে ভার্বটা বসাতে হয়েছে, অর্থাৎ দ্বিতীয় যে সাবজেক্ট সেই অনুসারে ভার্ব বসাবো। নট অনলি আই, দেখেন এই আই, নট অনলি আই প্রথম সাবজেক্ট, এইটা অনুসারে আপনি ভার্ব বসাতে পারবেন না। নট অনলি আই কেবল আমি না, বাট অলসো ইউ, এই ইউ অনুসারে ইউ এর পরে আর বসবে। বাট অলসো ইউ আর কামিং টুডে, শুধু আমি নয় তুমিও আজ আসছো বা আসবে। আসছো এমন কন্টিনিউয়াস টেন্স। নট অনলি আই বাট অলসো ইউ আর কামিং টুডে। পরে একটা দেখেন, নাইদার রিনি নর সিমি কোয়ালিফাইড ফর দ্য জব। এখানে কি হবে? আর, ইজ, ওয়ার না হ্যাড? এটা আপনারা একটু করবেন, এগুলো এক্সারসাইজ গুলো একটু করতে হবে। আমরা শুধু এখানে প্রত্যেকটা জিনিস দেখে চলে যাব এটা হবে না, আমাদেরকে ব্রেনটাকে কাজে লাগাতে হবে। ব্রেনের ভিতরে কিন্তু আমাদের অনেক জিবি। দেখবেন আমরা মোবাইল কিনি না, যে 8 128 6 128 র্যাম রমের একটা হিসাব আছে না? আমাদের ব্রেনে কিন্তু অনেক জিবি রয়েছে। আমাদের এখানে ট্রাবাইট, এক্সাবাইট, অনেক রকমের মানে মেমোরিতে অনেক জায়গা। এইগুলাকে আমাদেরকে কাজে লাগাতে হবে, এক্সারসাইজ করলে ব্রেন স্টর্মিং হয় দেখবেন। তো এখানে কি বললাম, রুল 5, কোন সেন্টেন্স যদি জিরান্ড ইনফিনিটিভ দ্বারা শুরু হয়, কোন সেন্টেন্স যদি জিরান্ড ইনফিনিটিভ দ্বারা শুরু হয় তবে সেক্ষেত্রে অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। মনে রাখবেন, কোন সেন্টেন্স যদি জিরান্ড এবং ইনফিনিটিভ দ্বারা শুরু হয় অবশ্যই সেখানে ভার্ব সিঙ্গুলার হবে। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, বিইং অনেস্ট ইজ আ গ্রেট ভার্চু, স্মোকিং ইজ ফরবিডেন ইন দ্য পাবলিক প্যালেস। পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ, ফরবিডেন। এই দেখেন ওয়াকিং কি এটা জিরান্ড না? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। এই ওয়াকিং এর পরে কিন্তু আমি একটা ভার্ব দিয়েছি ইজ, অর্থাৎ এখানে জিরান্ড দ্বারা শুরু হলে ভার্ব সর্বদা সিঙ্গুলার হবে। আজকের এই ক্লাসটা অনেক ইম্পর্ট্যান্ট। আমার ক্লাস শেষ হওয়ার পরে এইটা আপনারা তাৎক্ষণিকভাবে আবার একটু দেখবেন, আমার ক্লাস রেকর্ডটা একটু শুনবেন। এগুলো অনেক কাজে দেবে আপনাদের। যারা বেসিকে দুর্বল, ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারছেন না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুঁজে বের করতে পারেন না, তাদের জন্য খুবই উপকারী হবে। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, বিইং অনেস্ট ইজ আ গ্রেট ভার্চু, সৎ হওয়া একটা মহৎ গুণ, স্মোকিং ইজ ফরবিডেন ইন দ্য পাবলিক প্লেস। এই স্মোকিং এর পরে ইজ বসেছে, বিইং এর পরে ইজ বসেছে, ওয়াকিং এর পরে ইজ বসেছে। অন অফ দা এর পরে ভার্ব সর্বদা সিঙ্গুলার হয় সারা জীবন, এটা মনে রাখতে হবে। অন অফ দা যদি কোথাও বসে তারপরের ভার্বটা সিঙ্গুলার হবে। অন অফ দা এর পরে ভার্ব সিঙ্গুলার। অনেকেই কিন্তু এই রুলগুলো জানেন, কিন্তু অনেকদিন পড়া হয় না, যার কারণে কিন্তু আপনাদের মনে থাকছে না। আজকে থেকে আবার একটু রিপিট করার সুযোগ পাচ্ছেন এই ক্লাসটির মাধ্যমে। কি বললাম? অন অফ দা এর পরে ভার্ব সিঙ্গুলার হবে, যেমন অন অফ দা ভিলেজার্স অজ লিটারেট। অন অফ দা ভিলেজার্স, গ্রামবাসীদের মধ্যে একজন, অজ লিটারেট। এই দেখেন এখানে ভার্ব সিঙ্গুলার অজ বসেছে। গ্রামবাসীদের ভিতরে একজন ছিল শিক্ষিত। একটি গ্রাম রয়েছে অজপাড়া গাঁয়ে, সেখানে অধিকাংশ লোক অশিক্ষিত, ওদের ভিতরে একজন ছিল শিক্ষিত। এই যে অন অফ দা ভিলেজার্স, এখানে কি প্লুরাল করেছি না? এখানে তো আর বা অয়ার হওয়ার কথা ছিল, কেন দিতে পারিনি? এই যে অন অফ দা ভিলেজার্স, অর্থাৎ গ্রামবাসীদের ভিতরের থেকে একজনকে বুঝাচ্ছে। গ্রামবাসীদের ভিতরের থেকে একজনকে বুঝাচ্ছে। অন অফ দা ভিলেজার্স অজ লিটারেট। দেখেন পরবর্তীতে রয়েছে নিউজ। খুব ভালোভাবে দেখবেন, রুল 7, ভেরি ইম্পর্টেন্ট রুল।
নিউজ, পলিটিক্স, ম্যাথমেটিক্স ইত্যাদি দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার হওয়ায় ভার্ব সিঙ্গুলার হবে। নিউজ, পলিটিক্স, ম্যাথমেটিক্স ইত্যাদি দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার হওয়ায় ভার্ব সিঙ্গুলার হবে। নিউজ মনে হচ্ছে না প্লুরাল? পলিটিক্স কি রাজনীতি মনে হচ্ছে না? ম্যাথমেটিক্স প্লুরাল মনে হচ্ছে না? এস রয়েছে শেষে। পেন্স, টয়েস, ডগস এগুলো তো প্লুরাল। এগুলো কিন্তু দেখতে প্লুরালের মতো মনে হচ্ছে। নো, এগুলো কিন্তু সিঙ্গুলার। ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। অঙ্ক আমার প্রিয় সাবজেক্ট। এই যে ম্যাথমেটিক্স, এখানে আমরা ভুল করে অনেক স্টুডেন্ট দেখেছি আর ব্যবহার করে ফেলে, মনে করে স্যার এটা প্লুরাল। নো, ম্যাথমেটিক্স এর পরে ইজ বসবে। নিউজ, পলিটিক্স, ম্যাথমেটিক্স দেখতে প্লুরাল হলে ভার্ব সিঙ্গুলার হবে। এগুলো একটু মনে রাখবেন ভালোভাবে। সাবজেক্ট এর হেড ওয়ার্ড কি বললাম বলেন? সাবজেক্টের হেড ওয়ার্ড অর্থাৎ কি ওয়ার্ড যেটাকে বলে, সাবজেক্টের হেড ওয়ার্ড, সাবজেক্টের হেড ওয়ার্ড যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার। সাবজেক্টের হেড ওয়ার্ড যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। যেমন দি ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর পপুলার। দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী, এখানে রাজশাহী হিসাব করে আপনি ইজ বসাতে পারবেন না। এখানে হেড ওয়ার্ডটা হচ্ছে, কি ওয়ার্ড হচ্ছে দ্য ম্যাঙ্গোজ। দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী ইজ পপুলার। দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী ইজ পপুলার। রাজশাহীর আম বিখ্যাত। দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর পপুলার, এখানে ম্যাঙ্গোজ অনুসারে এখানে আর বসেছে। নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ, কি বললাম? নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ যেমন ডজেন, হান্ড্রেড, থাউজেন্ড, পেয়ার ইত্যাদি থাকলে ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। নাউনের পূর্বে যদি কোনো সংখ্যাবাচক শব্দ থাকে যেমন ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, পেয়ার ইত্যাদি থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। অন ডজন অফ অরেঞ্জেস ইজ সাফিসিয়েন্ট। দেখেন এই যে অন ডজন না, এখানে অরেঞ্জেস, এটার কারণে কিন্তু আমার এই ভার্বের উপরে কোনো প্রভাব পড়েনি। অন ডজন অফ অরেঞ্জেস, কমলা লেবুগুলার মধ্যে এক ডজন ইজ সাফিসিয়েন্ট। এই অরেঞ্জেস থাকলেও এখানে আমি আর দিতে পারছি না। কেন পারছি না? সংখ্যাবাচক শব্দ ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, পেয়ার, পেয়ার মানে হচ্ছে জোড়া, এক জোড়া, দুই জোড়া, এগুলা যদি প্রথমে থাকে কোনো সেন্টেন্সের তাহলে পরের ভার্বটা সর্বদা সিঙ্গুলার হয়। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। সময় ও পরিমাপ উল্লেখ থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। 2 hours, 2 hours ইজ রিকোয়ার্ড টু কুক দা রেসিপি। 2 ঘন্টা চাওয়া হয়েছিল রেসিপিটা রান্না করার জন্য। প্রেজেন্ট কি বলছে? প্রেজেন্ট টেন্স ও ফ্র্যাকশন থাকলে পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব ব্যবহার করতে হবে। চার্ট অন থার্ড অফ দ্য রিপোর্ট হ্যাজ বিন রিটেন, প্রেজেন্ট টেন্সের ভিতরে অথবা যদি কোনো ফ্র্যাকশন ভাগ বুঝায় তাহলে পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব ব্যবহার করতে হবে। কেমন? চার্ট অফ অন থার্ড, এটা একটা ফ্র্যাকশন বুঝাচ্ছে না, যে ওই চার্টের তৃতীয়াংশ, 1/3 হ্যাজ বিন রিটেন। দেখেন এখানে কিন্তু ভার্ব অনুসারে এই যে অন থার্ড অফ দ্য রিপোর্ট হ্যাজ বিন, এই রিপোর্ট অনুসারে কিন্তু এই রিপোর্টটা এখানে সিঙ্গুলার তুলনা করে এখানে আমাকে হ্যাজ বিন লিখতে হয়েছে। একই দৈর্ঘ্য, পরিমাপ বা স্থান বুঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বুঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়। যেমন 40 মাইলস ইজ আ লং ওয়ে। 40 মাইলস, এই যে দেখেন 40 মাইল, 40 মাইল। অনেকে ভাবি তাহলে তো 40 মাইল এটা তো লম্বা দূরত্ব, প্লুরাল, একের অধিক হলে আমরা জানি আর বসে বা ওয়ার বসে পাস্ট টেন্সে। তো 40 মাইলস আর এ লং ওয়ে এমনটি হওয়ার কথা, কিন্তু কেন হলো না? 40 মাইলস ইজ এ লং ওয়ে বলা হচ্ছে একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বুঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে বলেন? সিঙ্গুলার হবে। তো এই ক্লাসগুলো আমি ঠিক এভাবেই নিতে থাকবো, এভাবেই কিন্তু আপনারা আমার সঙ্গে থাকবেন। আর এই যে জায়গাটা আমি বুঝিয়েছিলাম আপনাদের, শুধু ওই একটা বিষয় পড়ে থাকলে হবে না, আমাদের বাক্য কিন্তু বিভিন্ন ভাবে। হ্যাঁ, একটু পরে নিচ্ছি। আমি যে এই যে পড়াটা দিয়েছিলাম এখান থেকে কি বাক্যগুলো আপনারা তৈরি করতে পেরেছেন? যেমন এখান থেকে আমি দিয়েছিলাম আমি স্কুলে যাই, এটার পরিবর্তিতে সাবস্টিটিউট একটা সেন্টেন্স দিয়েছিলাম যে আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। কেউ একটু বলতে পারবেন? এমডি মনোয়ারুল হক, আপনি এগুলো বলেন তো টেন্স ব্যবহার করে, যে এই বাক্যগুলা কি হবে এখান থেকে একটু বলেন। আই উইল বি গোয়িং টু স্কুল, এখানে আমি স্কুলে যেতে থাকবো, এখানে আপনাকে একটা বাক্য দিলাম আমি একটা চিঠি লিখতে থাকবো, এইটার 4টা কি হবে? নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ, একটু বলবেন প্লিজ।
এমডি মনোয়ারুল হক, একটু আনমিউট করেন। এখানে আই উইল বি গোয়িং টু স্কুল, আপনাকে বাক্যটা দেওয়া হলো আই উইল বি রাইটিং আ লেটার। সবাই একটু মন দিয়ে শুনবেন। I will be writing a letter. হ্যাঁ I won't be writing a letter. হ্যাঁ Will I be writing a letter? হ্যাঁ Won't I be writing a letter? ওন্ট আই বি রাইটিং আ লেটার। থ্যাংক ইউ মোহাম্মদ মোফাজ্জল হায়দার, আপনি একটু বলেন আমি স্কুলে গিয়েছি। এই বাক্যটা দিয়ে এইভাবে করবেন যে আমি একটা চিঠি লিখেছি, আমি একটা গান গেয়েছি। চিঠি লেখা বাদ দিয়ে আপনি গান দিয়ে করেন। আই হ্যাভ স্যাং এ সং, এটা কি হবে? আমি স্কুলে গিয়েছি। শুনতে পাচ্ছেন? প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। আমি একটু দেখে নিব। হ্যাঁ বলেন তো এইগুলো কি হবে এই বাক্যগুলো? হুম যেটা স্যার কোনটা হ্যাঁ, দিচ্ছেন? এইটা বলবেন আমি স্কুলে গিয়েছি। আই হ্যাভ গন টু স্কুল এটা না বলে আপনি বলবেন আই হ্যাভ কট এ ফিশ, এটা দিয়ে করেন। আমি একটা মাছ ধরেছি, আই হ্যাভ কট এ ফিশ। আমি একটা মাছ ধরিনি, আমি কি একটা মাছ ধরেছি, আমি কি একটা মাছ ধরিনি। চারটা বাক্য করতে, বুঝতে পেরেছেন? নেগেটিভ, ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ ইন্টার। আই হ্যাভ কট এ ফিশ অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চারটা গঠন বলেন। I have a gotten fish. এ বলা যাবে না, আই হ্যাভ গট এ ফিশ এইভাবে বলবেন। I have got a fish. ইয়েস, এর নেগেটিভ কি হবে? I have not got a fish. ইয়েস, তারপর Have I got a fish? হ্যাভ আই গট এ Have not have I got a fish? হ্যাভেন্ট আই, লাস্টেরটা বলবেন হ্যাভেন্ট আই গট এ ফিশ। Got a fish. হ্যাঁ এটা বলতে হবে ক্যাচ কট, কট বলতে হবে, কট এ ফিশ, একটু ভুল বলেছিলাম। আচ্ছা থ্যাংক ইউ। দেখেন এইভাবে আমাদেরকে প্রত্যেকে পড়তে হবে। এমডি ইমদাদুল হক, আপনি একটু বলবেন হি হ্যাড গন টু স্কুল, হি হ্যাড গন টু স্কুল। এই বাক্যটাকে যদি আমি বলি আই হ্যাড ইটেন রাইস, এটা কিভাবে বলবেন? আই হ্যাড ইটেন রাইস, চারটা বলতে হবে, মানে বাকি তিনটা। ইয়েস, কি হবে বলেন? I hadn't eaten rice. তারপর Had I eaten rice? তারপর Hadn't I eaten rice? hadn't I eaten rice? থ্যাংক ইউ। আচ্ছা পরবর্তীতে দেখেন আই কুড গো, আমি যেতে পারতাম। এখানে একটা করবেন আই কুড ইট বা হি কুড ইট, এটা দিয়ে করবেন মৌসুমী দত্ত। হি কুড ইট, এটা বলেন তো কি হবে? সে খেতে পারতো, হি কুড ইট। চারটা কি হবে? দ্রুত আনমিউট করতে হবে। আর আরেকবার বলতেন যে এই যে বাক্যগুলো, এই যে আমি মার্ক করে দিচ্ছি গ্রিন কালারে, এইটা বলবেন আপনি। এটা বলবেন যে এখানে লেখা রয়েছে আই কুড গো, আমি যেতে পারতাম। আপনাদের জন্য, আপনার জন্য দিয়েছি আই কুড ইট। এইটার গিয়ে আপনি তিনটা বলবেন, নেগেটিভ, ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। হুম 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 থ্যাংক ইউ। কুডেন্ট আই ইট। দেখছেন? তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে বাক্যগুলো কনভার্ট করতে হবে। একটা বাক্য শিখে ওই বাক্য দিয়ে যদি আরো অনেক বাক্য তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমি ইংলিশে কথা বলতে পারবো। তা না হলে কিন্তু আমার সেন্টেন্স, যখন কোনো মানুষের সামনে, কোনো অনুষ্ঠানে, কোনো জায়গায় আমি কথা বলার জন্য দাঁড়াবো, দেখবেন 2-5টা লাইন বললেই কিন্তু আমাদের আর শব্দ বের হয় না। এটা আমাদের প্রত্যেকের একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো ওই জায়গাগুলো ক্লিয়ার করতে হলে এই যে ক্লাসগুলো করাচ্ছি না, কিভাবে একটা বাক্য থেকে টেন্স, মডাল, সেমি মডাল ব্যবহার করে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি, এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল করতে হবে। তো কে জানি একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন, প্লিজ একটা প্রশ্নটা করুন। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন বলেন, কি বলছেন? হ্যাঁ বিপ অ্যান্ড বাটার না বিপ অ্যান্ড ব্রেড, কোনটা বলেছেন? কি একবারে একটা বলেন। বিপ অ্যান্ড ব্রেড, তাহলে কিন্তু আর হবে। কেন আর হবে? কারণ ওখানে আপনি অবশ্যই দুইটা বিষয় দুই রকম, বিপ একরকম আবার ওই ব্রেড বা বাটার একরকম, তাহলে ওখানে অবশ্যই আর দিতে হবে। দুইটা দুই রকম হলে আর দিতেই হবে। আর যদি দুইটা একই রকমের ভাব বুঝায়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ওখানে ভার্বটা সিঙ্গুলার করতে হবে। বুঝতে পেরেছেন? যদি ভাবটা একই রকম হয়, ওই যে আমি বললাম না, যা আজ আবহাওয়াটা খুব খারাপ, দা ওয়েদার ইজ ভেরি ব্যাড টুডে, এখানে ওয়েদারের পরে আপনি ইজ বসাবেন। কিন্তু যদি ভিন্ন ভিন্ন ওয়েদারের কন্ডিশন বুঝাতো বা অন্য কোনো একটা ভাব বুঝাতো, সেটা ওই যে উপরে এক জায়গায় দেখিয়েছিলাম, এখানে কিন্তু আপনাকে অবশ্যই আর ব্যবহার করতে হবে। এই ক্লাসটা আগামীতে আবার পাবেন। এই ক্লাসের আরো নিচে অনেক রুল রয়েছে, এই ধরনের রুল, এই ব্রেড অ্যান্ড বাটারের মতো। এখানে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, এই যে দেখেন রুলটা দেখিয়েছি, অনেক রুল এখানে দেওয়া আছে। এগুলো 40 মাইলস
অনেকেই কিন্তু আমরা মনে করি যারা এই ক্লাসটা এর আগে কখনো করেননি, এটা আপনাদের মনে হতে পারে স্যার 40 মাইলস এটা তো প্লুরাল, এখানে আর হওয়ার কথা, কিন্তু কি বলা হচ্ছে একই দৈর্ঘ্য পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। 40 মাইলস ইজ আ লং ওয়ে, 40 মাইল একটা দীর্ঘ পথ। 10 মিনিটস, দেখেন এই যে 10 মিনিটস 10 মিনিট ইজ এনাফ টু এক্সপ্লেইন দিস টপিক, এই টপিকটা বর্ণনা করার জন্য 10 মিনিট সময় মানে অনেক সময়। এই 10 মিনিটস আমরা জানি এরপরে অবশ্যই আর হবে, নো, এখানে ইজ দিতে হবে, ভার্বটা সিঙ্গুলার দিতে হবে। কেন? একই দৈর্ঘ্য একই পরিমাণ এগুলা বুঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হবে। তো দেখেন এখানে আমি আজকের হোমওয়ার্কটা আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। হোমওয়ার্কটা থাকবে হচ্ছে আপনারা সারাদিন দৈনন্দিন জীবনে ডে টু ডে লাইফে আমরা কি কি করি এইগুলা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে কনভার্ট করে তারপর বলতে হবে। অর্থাৎ বাংলাটা লিখে রাখবেন, ওখানে কিন্তু আমি ইংলিশটা আপনাদের জন্য সামনে বলতে বলবো। অর্থাৎ এখানে ইংলিশটা কেউ করে রাখবেন না, অনেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিয়ে করছে আমি দেখছি, এটা করা যাবে না। অর্থাৎ এখানে আমার সামনে ইনস্ট্যান্ট আপনাদেরকে কথা বলতে হবে। ইনস্ট্যান্ট কথা বলা না শিখলে কখনো কিন্তু আমরা কথা বলতে পারবো না। আমরা বিভিন্ন জায়গা থেকে হেল্প নিয়ে নিয়ে করলাম, এটার কিন্তু কোনো উপকারিতা আমরা পাবো না। অর্থাৎ এই জায়গাগুলো আমাদেরকে, আর দেখেন এই যে বাক্যগুলো যেভাবে তৈরি করাচ্ছি, টেন্স কিন্তু আমরা অনেকে যারা কথা বলেছেন এখানে 4-5 জন শেষে কথা বলেছেন টেন্স খুব ভালো পারেন, আমি এটা ধরে নিলাম। কিন্তু যারা টেন্স পারেন না, একেবারে বেসিক এই বড় ব্যাচের ভিতরে বুঝতে পারছেন না, যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন, এখানে নাম্বারটা দিয়েছি। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট টু এভরিওয়ান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান।